অনেক দিন পর কাল বোলপুরে এসেছে সন্দীপ। অফিসের কাজে আসা। দুদিনের কাজের প্রথম দিনের ভাগটুকু করে ও গ্রামের পথে হাঁটা শুরু করেছে। সব চেনা সেই লাল মাটির রাস্তা, সেই শাল পলাশের হাত ধরাধরি করে দাঁড়ানো। একসময় এখানেই জীবনের প্রথম 14 বছর কাটিয়েছে ও। তারপর এখান থেকে কলকাতায় চলে যায় চাকরি পাওয়ার জন্য, বিশেষ পড়াশুনো করতে। তারপর যথাসময়ে পরীক্ষা দিয়ে চাকরি পায় কলকাতা শহরের বুকে। তখন ভেবে রেখেছিল ওখানে সারা জীবন কাটাতে পারবে, তাই বাড়ি ভাড়া করে তাড়াতাড়ি মা বাবাকে নিয়ে গেল দুর্গাপুরের বাড়ি থেকে। বয়স্ক বাবা মাকে ওখানে দেখার কেউ নেই। দিদির বিয়ে হয়ে গেছে, এক ভাই এক বোন ওরা। দিদি সুমনাও শান্তিনিকেতনের ছাত্রী ছিল, আর পড়ার পর ওরই সহপাঠী কল্যাণকে বিয়ে করে ইলামবাজারের শ্বশুরবাড়িতে রয়েছে। বাবা অবশ্য মৃদু আপত্তি জানিয়েছিল। চাকরি সূত্রে বহু বছর দুর্গাপুরে বসবাস করেছেন। বছরে 1 কি 2 বার দেশের বাড়ি গেছেন, তাও দরকারে। ওনার ইচ্ছে ছিল অবসর জীবনটা দেশের বাড়িতেই কাটাবেন। কিন্তু স্ত্রী মালবিকার কোনো ইচ্ছেই ছিল না শহরের জীবন ছেড়ে গ্রামের বাড়িতে থাকা। তাই দুর্গাপুরের বুকে ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছিলেন। সন্দীপ প্রস্তাবটা দিতে মালবিকা উৎসাহ দেখালেন, তাই সুজয়বাবুও নিম রাজি হয়ে চলে এলেন ছেলের ভাড়া বাড়িতে। কয়েক বছর সন্দীপ কলকাতায় বেশ সুনামের সাথে কাজ করছিল। মালবিকাও তোড়জোড় শুরু করেছিল ছেলের বিয়ে দেওয়ার। কিন্তু তার আগেই ওর আরও ভালো সুযোগ এসে পড়ল 6 বছরের মাথায়। মাইনে দ্বিগুণ, কিন্তু কাজের জায়গা কলকাতা থেকে 1 লাফে সুদূর পূর্ব ভারতে। সুদূর অসমে বদলি হলো ও। আসামে চলে যেতে মায়ের পাত্রী দেখার কাজে কিছুদিনের জন্য ভাটা পড়ল। বাবাও আর কলকাতায় থাকতে চাইলেন না। দুজনকে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে সন্দীপ অসম মেল ধরল। অসমে অচেনা পরিবেশে খুব বেশি মিশতে না পেরে সন্দীপ শুধু অফিস আর ভাড়া বাড়ি করেই দিন পার করছিল। কিন্তু পরিবেশ অচেনা বেশি দিন রইল না। পাশের বাড়ির মেয়েটিকে দেখে ওর মনে এক অন্য ভাবের উদয় হলো। মেয়েটি তথাকথিত সুন্দরী না হলেও সামনে একবার দেখলে আরেকবার ঘুরে দেখার ইচ্ছে জাগে। কি এক আলগা মিষ্টতা ওর মুখে। নামটা মিলি। তারপর যা হয় আর কি। চেষ্টা চরিত্র করে মেয়ের মাকে কাকিমা ডেকে প্রথমে যাতায়াতের পথটা সুগম করে নেয়। তারপর মেয়ের বাবার সাথে হাসি বিনিময়, কথা বিনিময় আর মনের ভালো লাগার সাথে সবার সামনে 2-4টে মামুলি কথা আর একান্তে চোখে চোখে ইশারা। এভাবে যে বেশি দিন যাবে না তা বুঝে নিয়েছিল সন্দীপ। তাই আগেই মাকে সব লিখে পাঠালো, রাগঢাক না করেই। বাবা মা তাড়াতাড়ি ছেলের কাছে বেড়াতে এসে সব পাকা করে নিলেন। সেই মিলি এখন সন্দীপ ঘরণী। হাঁটতে হাঁটতে সন্দীপ চলে এলো খোয়াইয়ের হাটে। মিলিকে আনার ইচ্ছে থাকলেও পারেনি, কারণ মেয়ের সামনেই বার্ষিক পরীক্ষা। সেই হাট যা আগেও ছিল এখনও আছে। কিছু কিনবে মনে করে ও এগিয়ে গেল মাটির পুতুলগুলোর দিকে। আর প্রথম দোকান ঘুরে দ্বিতীয় দোকানের কাছাকাছি আসতেই সন্দীপ এক অতি চেনা মানুষকে দেখে দাঁড়িয়ে গেল। আরে, ও আকাশ না? ডাকবো কি ডাকবো না এই দোমানামনি ছেড়ে সন্দীপ বলে উঠল, আরে আকাশ যে, কেমন আছিস? আকাশ, আরে তুই, অনেকদিন পর যে। ভালো আছি, তুই কেমন আছিস বল? সন্দীপ, এই চলে যাচ্ছে। কোথায় আছিস এখন? এখানেই। আকাশ,
হ্যাঁ, বোলপুরে বাবাদের পৈতৃক বাড়ির আমাদের যে ভাগ আছে সেই অংশে থাকি। আর কাজ করি বলতে বাবার দোকানটা এখন আমার নামে, সেটাই সামলাই। আমারটা তো জানলি। তোর খবর বল, কোথায় আছিস, কি করছিস? দাঁড়া, তোর হয়ে গেছে? তাহলে চল কোপাইয়ের পাড়ে গিয়ে একটু বসি। সন্দীপ: হ্যাঁ, তা হয়েছে। মেয়ে আর তার মায়ের চাহিদা মতো কেনাকাটা হয়ে গেছে, চল। আরে ওই দেখ সনাতনদার চায়ের দোকান, চল 1 কাপ করে চা খাই। আকাশ: চল। রাস্তায় হাঁটতে হাঁটতে সন্দীপ জানায় ওর এখানে আসার কারণ। আকাশ: বাহ, তোর উন্নতির কথা শুনে খুশি হলাম। সনাতনদার অস্থায়ী চায়ের দোকানের সামনে গিয়ে সন্দীপ 2 কাপ চায়ের অর্ডার দেয়। সনাতন ওদের দেখে বলে, কেমন আছো গো তোমরা? আকাশ আর সন্দীপ: ভালো। সনাতন: কতজনদের দেখি রোজ, কিন্তু তোমাদের ভুলিনি। সন্দীপ: একটু তাড়াতাড়ি দাও সনাতনদা, চায়ের তেষ্টা বেড়ে উঠেছে। সনাতন: এই নাও। চা খেয়ে দুজনেই কোপাইয়ের ধারে গিয়ে মাটিতে বসে পড়ে। আকাশ: সনাতনদার কথাটা পাড়ার আগেই চায়ের দিকে কথাটা তুই ঘুরিয়ে দিলি। সন্দীপ: বাদ দে, যা অতীত তাকে বর্তমানে টেনে আনার কি দরকার? আকাশ: তুই মিছেই ভয় পাচ্ছিস, যার কারণে আমাদের মধ্যে ঝগড়া, অশান্তি, মারামারি পর্যন্ত গড়িয়েছিল, সে তো আমাদের কারোরই হয়নি। সন্দীপ: সে কী রে, বন্নি তোর স্ত্রী নয়? তুই ওকে বিয়ে করিসনি? ম্লান হেসে আকাশ: সে অনেক বড় গল্প রে। সন্দীপ বলল, সেই যার বিদেশ যাওয়ার গল্প আমরা প্রায় শুনতাম, সেই বরুণের সাথে শেষে ঝুলেছিল না? আকাশ: হ্যাঁ। সন্দীপ: যাক, যা হওয়ার হয়ে গেছে। বিয়ে করেছিস? আকাশ: হ্যাঁ। সন্দীপ: তোকে খুব সুখী মনে হচ্ছে, আমি খুব খুশি। আকাশ বলে, চল আমার বাড়ি, আমার স্ত্রীর হাতে দুপুরের খাওয়ার নেমন্তন্ন করছি তোকে। সন্দীপ: আজ থাক, অন্য কোনো দিন যাব। আকাশ: আজই চল আমার বাড়ি, তুই একবার চলে গেলে আবার কবে আসবি কোনো কি ঠিক আছে? সন্দীপ আর আপত্তি না করে চলে আসে আকাশের বাড়িতে। বাড়ি পৌঁছে আকাশ ডাকে, শুনছো, এসে দেখো কাকে এনেছি সাথে। আকাশের স্ত্রী বেরিয়ে আসে, ওকে দেখে সন্দীপ হতবাক। আরে, এ তো বন্নি। তবে ও কিছুর বলার আগেই আকাশ বলে, এ আমার স্কুল জীবনের বন্ধু সন্দীপ, আর সন্দীপ এ বাণী, আমার স্ত্রী। সন্দীপের মনে হলো ঘৃণায় ঘুরিয়ে নেই মুখ, কিন্তু সেই সাথে বুঝতে পারে না আর একটা ব্যাপার, বন্নিকে বাণী বলে পরিচয় করাচ্ছে কেন আকাশ? তাহলে কি ওরা যমজ? বন্নির কোনো যমজ বোন ছিল বলেও তো জানা যায়নি। তাহলে এ কে? যদি বন্নি হতো তাহলে ওকে নিশ্চয়ই চিনত। আকাশ তখন স্ত্রীকে বলছে, ও আজ দুপুরে এখানে খাবে। দুপুরে খাওয়ার পর সন্দীপ আর থাকলো না। বন্ধুকে কিছুটা পথ এগিয়ে দিতে এলো আকাশ। কিছু বলতে যাচ্ছিল সন্দীপ। আকাশ বলল, আমি জানি তুই হতবাক হয়ে গেছিস ওকে দেখে, বন্নির মতো দেখতে, অথচ বন্নি নয়, কি করে সম্ভব? বলেছিলাম না গল্পটা বেশ বড়। সংক্ষেপেই বলি তোকে, বন্নি পুরুষ বন্ধু বদলাতো জামা কাপড়ের মতো, কিন্তু সে বরুণকে সত্যি ভালোবেসেছিল। কিন্তু বরুণের স্বভাব ছিল বন্নির মতো, বান্ধবী বদলাতো কাপড়ের মতো। তবে এবার ও সামান্য অন্য পন্থা নিল। ও বন্নিকে নিজেও ভোগ করত,
আবার টাকার বিনিময়ে বন্ধুদের হাতেও ছেড়ে দিত ভোগ করার জন্য। বন্নি যখন কোনো মতে ওর হাত থেকে বেরিয়ে আসতে পারল, তখন ওর করুণ অবস্থা। প্রায় পাগল অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। ওখানকার এক কর্মী আমাদের পরিচিত দোলন, ও আমাকে ওর সম্পর্কে খবর দেয়। সুস্থ হওয়ার পর সেখান থেকে আমি ওকে নিয়ে আসি। বিয়ে করেছি, তবে পুরনো কোনো কথা আর ওর মনে নেই। ভুলে যাক অতীতের সব, নতুন পরিচয়, নতুন জীবন নিয়ে বাঁচুক। দুই বন্ধু আলিঙ্গনবদ্ধ হলো। সন্দীপ মনে মনে বলল, ভাই প্রণাম তোকে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।